বাপ পাঠাসনে মোরে স্কুলে দোহাই বাপ। হ্যাঁ, ওই সাদের লাউ ওই সুর নিয়ে। তারপরে আর কেমন আছেন না, এখন বলতে হবে কেন আছেন। কেন আছেন, ম আউট করে দিতে হবে, ম আউট করে দিতে হবে। প্রিয় দর্শক, আজকে আমি এমন এক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করব যাকে আমি ছোটবেলা থেকেই চিনতাম। ছোটবেলায় আমি যে স্কুলে পড়েছি, মাগুরা জেলার বেলনগর প্রাইমারি স্কুলে, সেই স্কুলের আমাদের বড় আপা নামে এক টিচার ছিলেন। তারই ভাই কৌতুক অভিনেতা কাজল সাহেব। আমি ছোটবেলায় তার কৌতুক শুনেছি এবং সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। তিনি ঝিনেদা জেলার কৃতি সন্তান, বিখ্যাত কৌতুক শিল্পী আমাদের কাজল ভাই। কাজল ভাই কেমন আছেন? এই তো আছি, ভালো আছেন না? আমি কিন্তু আপনার ছোটবেলা থেকেই সরাসরি দেখেছি। আপনি যখন এই অভিনয় জগতে আসলেন তখন থেকেই আপনার বোন আমাদের স্কুলের শিক্ষিকা ছিলেন এবং আমরা শুনতাম আপনি অভিনয় করছেন, কৌতুক অভিনয় করছেন এবং কৌতুকের পাশাপাশি গান দিয়ে মানুষকে মাতাচ্ছেন। তখন আমরা বায়না ধরলাম যে আমরা এই কাজল ভাইকে দেখব। তখন আমরা মামা ডাকতাম আপনাকে। তো আপনি একদিন আসলেন আমাদের স্কুলে, সেই যে স্মৃতি। তো আপনি কেমন আছেন? এই তো আছি, আর কেমন আছেন না, এখন বলতে হবে কেন আছেন। কেন আছেন, ম আউট করে দিতে হবে, ম আউট করে দিতে হবে। বাহ, চমৎকার। দর্শক, আসলে আপনার এই কৌতুক জীবনে বা অভিনয় জীবনে আসার শুরুটা যদি একটু বলতেন। শুরুটা মানে কি, আমি তো ছোটবেলার থেকে এরকম ছিলাম। জি। ঝিনেদা, মাগুরা, যশোর, জি জি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এর ভিতরে আমি অনুষ্ঠান করেছি, এখানেই আমি বড় হয়েছি। আর পরবর্তীতে আমি যশোর সিটি কলেজে পড়েছি। জি। তো আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন শিক্ষক সাহেবরা আমার বলতেন যে তুই তো অনেক বানিয়ে বানিয়ে কথা বলতে পারিস। জি। মানে যা কিছু হতো আমি একটু বানিয়ে বানিয়ে কথা বলতাম, মানে অভিনয়ের মতো, এবং এটা দর্শক অনেক মজা পেত। এবং একটা গানও হয়েছিল যে দোহাই বাপ পাঠাসনে মোরে স্কুলে। একটু বলবেন? হ্যাঁ, গানটা মানে ব্যাপার হচ্ছে, বাবা বলছে যে এই স্কুলে যা। তো আমার এক বন্ধু, তার নাম ভানু, সে বাবা হয়েছিল আর আমি ছেলে হয়েছিলাম। তো গানটা ওই দোহাই বাপ পাঠাসনে মোরে স্কুলে, দোহাই বাপ, হ্যাঁ, ওই সাদের লাউ সুর নিয়ে। তারপরে বইয়ের আগা পড়লাম, গুড়াগু পড়লাম, বুঝলাম না সাই যাই ভুলে, দোহাই বাপ পাঠাসনে মোরে, এইটা দিয়ে আমি শুরু করলেন। হ্যাঁ, এবং প্রথম হলাম আমি। প্রথম হলেন? হ্যাঁ, এটা 16 ডিসেম্বরে একটা কুচকাওয়াজ হয়েছিল, সেখানে মনের মতন সাজ ছিল এবং কে কি অভিনয় করতে পারে এইটা নিয়েই আর কি। এরপরে আপনাকে আর পিছু টান দিতে হয়নি। এরপরে আপনি ঢাকায় চলে আসলেন এবং ঢাকায় এসে আপনি আপনার ক্যাসেট বের করলেন সঙ্গীতা থেকে, তারপরে চিত্র জগতে চান্স পেলেন। এই যে ঘটনাগুলো, সেই তখনকার কিছু স্মৃতি যদি আপনি বলতেন। সেই আমি প্রথম টেলিভিশনে শুরু করলাম। জি জি, টেলিভিশনটাই আমার প্রথম শুরু হলো শেখ রিয়াজউদ্দিন বাদশার প্রথম রংধনু। আর ওটাই ছিল শহীদুল হক খান, উনি ছিলেন আর কি পরিকল্পনায়। জি জি। তো আজকে শেখ রিয়াজউদ্দিন বাদশা নেই, আমেরিকা গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমার প্রথম প্রডিউসার। তারপরে হানিফ সংকেতের সাথে আমি কাজ করেছি, তিনিও আমাকে অনেক যথেষ্ট প্রচার দিক থেকে অনেক সাহায্য করেছেন, হেল্প করেছেন। আর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে সেখানে নাইম, শাবনাজ এবং এহতেশাম পরিচালক, বিখ্যাত পরিচালক ছিলেন। তো আমার ওই চিটাগাঙে অনুষ্ঠানটা হয়েছিল একটা সিনেমা হলে। তো সেইখান থেকে দেখেই আমাকে এহতেশাম বললো ইমিডিয়েট তুমি আমার সাথে যোগাযোগ করো। এই শুরু হয়ে গেল ফিল্মে প্রথম ছবি আমার চোখে চোখে। চোখে চোখে, হ্যাঁ। এবং এই ছবিতে আমি খলনায়ক, তবে কমেডি হিরো। ওইখানকার কোনো ডায়লগ মনে আছে আপনার? হ্যাঁ, একটু বলবেন? এবং ওই ছবিতে আমার নাম ছিল মন্টু। আচ্ছা আচ্ছা। আর সাদেক বাচ্চু আমার বাবা হয়েছে। আরে সর্বনাশ। তো বাবার কাছে যে বলছি, বাবা টাকা দাও, আমি শিকারে যাব। বলছে না, আমি টাকা দিতে পারবো না। এই সিনেমা দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো আমার একটা ঝাঁকি ছিল, ওই ঘাড়ে একটা ঝাঁকি ছিল যে বাবা তুমি আমাকে টাকা দাও। তখন বলছে না, আমি তোকে টাকা দিতে পারবো না। তখন বললাম তুমি যদি টাকা না দাও তোমাকে আমি বাবা বলে ডাকবো না। কি? তার মানে যে আমাকে টাকা দেবে তাকেই আমি ড্যাড বলে ডাকবো। মানে এই ধরনের চমৎকার চমৎকার চমৎকার। আমরা যখন কলেজে পড়ি তখন কিন্তু এই সিডি ছিল না, এত মোবাইলও ছিল না, ইউটিউব হয়তো
খুব কম। হ্যাঁ, কম। নেটের দুনিয়া কিন্তু তখন ছিল না, এখন কিন্তু সারা বিশ্বে নেটের দুনিয়া, হ্যাঁ, হাতের মুঠোয় সারা বিশ্ব। আপনার দেখা যাচ্ছে ইউটিউবে সার্চ দিলে আপনার কৌতুক কিন্তু আমরা পাই, হ্যাঁ, আপনার গান কৌতুক সবই পাই। প্লিজ হ্যাঁ। আপনি যদি একটু বসতেন এখানে। মানে কাজল কৌতুক বলে হ্যাঁ, সার্চ সার্চ করলেই দিলেই সব আপনার পাওয়া যায়। হ্যাঁ। সবাই আপনার দেখতে পায়। হুম। তো এই যে আপনার অভিনয় প্লাস এই যে কৌতুকের ঢঙে, এই যে আপনি বানিয়ে বানিয়ে অনেক ডায়লগ, কোন সিনেমায় কি আপনি আপনার নিজস্ব হ্যাঁ, আপনি বানাতেন কোন ডায়লগ? হ্যাঁ, অবশ্যই আমার পরে পরিচালক ছেড়ে দিত যে কাজল তোমাকে ছেড়ে দিলাম, তুমি এইভাবে ডায়লগ গুলো তুমি লেখো। এবং কয়েকটা ছবিতে আমি নিজের কণ্ঠে গান গেয়েছি এবং নিজেই অভিনয় করেছি। কেউ আমার গান কেউ গেয়ে দেয়নি আজ পর্যন্ত। মানে যেমন নায়ক নায়িকাদের গান, এন্ড্রুল কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এদের তো কণ্ঠ শোনা যায়, কিন্তু একজন কমেডিয়ানেরও কণ্ঠ আরেকজন শিল্পী গায়, দেয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনারটা আপনি নিজেই গেয়েছেন। নিজে গেয়েছি। এটা আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের দেশে আপনার মতো একজন অভিনয় শিল্পী পেয়েছে। এবং আসলে এই লাইনে কিন্তু শিক্ষিত লোক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আপনি কিন্তু ওই সময় কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, এখনো হুম, আপনি অভিনয়ের সাথেই আছেন। হ্যাঁ, এই যে আপনার আমরা এখনো আপনাকে আশা করি, এই যে আজকে যে অনুষ্ঠানে এসেছেন, হুম। আপনার সেই জনপ্রিয়তার কারণেই কিন্তু এসেছেন। তরুণ প্রজন্ম যারা কৌতুক অভিনয় করবে বা এই শিল্প জগতে আসবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা ভালো করছে, কারণ মেয়েরাও আজকাল কমেডিতে আসছে। আবার ছেলেরাও যেমন মিরাক্কেলে কাজ করেছে, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে আমার কিছু কিছু কৌতুক ওখানে আছে। যেমন আমার একটা গান, দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগিয়ে খাও, এই এই গানটা গানটা একটু গাবেন 2 লাইন? 2002 সালে আমি গিয়েছি। জি, জি, জি। অথচ এই প্রজন্মের ছেলে মেয়েরা ড্যান্স করছে ঠিকই, কিন্তু মানে আমাদের নাম বলে না। এটা যেমন বলা আবুল উচিত জব্বারের গান, কিন্তু। আবুল জব্বারের গান ইদানিং সব নতুন রেকর্ড করছে, কিন্তু কোনো সময় জব্বারের নাম বলে না। নতুন রেকর্ড করেছি শুনুন, তারা গেয়ে দিল ওরে নীল দরিয়া। আবার খুরশিদ আলমের গান খুব চলছে, চুমকি চলেছে একা পথে। একেবারে। কিন্তু কিন্তু মূল এটা শিল্পী যে মূল শিল্পী খুরশিদ আলম, তার 1976 নামটা সালে বলতে গান চায় না। গেয়েছে, হ্যাঁ, হ্যাঁ। 1976 সালের এই জি, গান। জি, জি। এখনকার শিল্পীরা শুরু করে দেয়, কিন্তু এদের এই এই যে অকৃতজ্ঞ, আমার খুব খারাপ লাগে। আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের গলা ভালো, কিন্তু কণ্ঠ সবই ভালো, কিন্তু এরা অনেক কিছু জানে না। জি, জি, জি। তো আমি দয়াল বাবার একটু গানটা শোনাই, মানে আমার গানটা জি, প্লিজ। মানে আমি লিখেছিলাম। মানে দয়াল বাবা বলতে যত মানি গুণী মানে মন্ত্রী মিনিস্টারদের সব। একটু বলা জি, হয়েছে জি, আর জি, কি। জি। যাই হোক, কিছু মনে করে না জানো, তবে তার ভিতরে একটু শিক্ষণীয় আছে। মেসেজ আছে। হ্যাঁ, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া খাও। কিছু কিছু ব্যক্তি আছে পরের গাছের দিক তাকিয়ে থাকে, জি, কিন্তু জি। চাষ করে খেতে গেলে কত কষ্ট, যা কষ্টটা জানে কৃষকরা। যে কৃষকের জিনিসগুলো আমরা খেয়ে যাচ্ছি, হ্যাঁ পয়সা দিয়ে খাচ্ছি, কিন্তু এইটাই। তারপরে আছেন যারা জ্যান্ত বাবা, তারাই আসল দয়াল বাবা, এই জনগণে ধরলে ঠেসে করবা হাউ মাউ, বলবে সবাই ঠেসে ধরে বাপের কলা খাও তোমার। মানে কথাটা এভাবেই বলেছি। মানে আছেন যারা জ্যান্ত বাবা, তারাই আসল দয়াল বাবা। তা আমরা অনেক সময় দয়াল বাবার কাছে যেয়ে মাথা কুটি, কিন্তু মুর্দা, উনি কিছু দেবেন না, দেবে যারা জীবিত আছেন। আপনি একজন চাকরি করছেন, অবশ্যই আপনার বস আপনাকে টাকা দিচ্ছে। আমিও যেখানে প্রোগ্রাম করতে যাই, অবশ্যই সে তো আমার সম্মানে দিচ্ছে। অবশ্য সম্মানে দিচ্ছে। তো এরাই তো দয়াল বাবা, আমি বলবো। আর আমরা কিছু দয়াল বাবা আছে, যেমন ওই যে দেখা যাচ্ছে যে কোন সিনেমায় আমরা দেখেছি যে একেবারে পাটা টিপছে, একেবারে যাচ্ছে, মাথায় হাত বুলাই দিচ্ছে, এই ধরনের আবার দয়াল বাবা আছে, তাই না? আছে। তো সবকিছু নিয়ে কি, এবং অনেক কিছু অভিনয় চলছে, কিছু কিছু সত্যিকারের মানুষ পাওয়া খুব মুশকিল। আর যেসব ডিজে গান হচ্ছে, যে গুতো, মানে গুতো কথাটাকে এই জন্যই বললাম যে মাটি পর্যন্ত কাঁপে। আর যারা হার্টের সমস্যা, তারা যেন সাউন্ড বক্সের কাছে যায় না। এখনকার যে সাউন্ড, তাতে হার্টে লাগে। এবং কি বলবো, অনেক পুরনো ব্যক্তি, যেসব সম্মানিত ব্যক্তি, মহামানবরা যারা মাটিতে শুয়ে আছেন, তারাও বোধহয় ভয় পাচ্ছেন যে গুতো ডিজের। না না, আমি সেটা বলছি না, ক্ষমা প্রার্থী আমি সবার কাছে। তা গান সঙ্গীত আলাদা জিনিস, খুব সাধনার জিনিস। যেমন লালন গীতি আজকাল ডিজে করে ফেলছে, কিন্তু লালনের অরিজিনাল কথা আধ্যাত্মিক। আধ্যাত্মিক মার্গকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, যেমন আমরা গাচ্ছি
লালনের গান, যে ডাবার পর মুগুর ফলে সেই দিনই গা টের পাবা তুমি, সেই দিনই গা টের পাবা মন সহজে কি সই হবা, মানে সোজা হবা। এই কথাটা কিন্তু কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু লালনের। কিন্তু আজকাল গাচ্ছে কি ডাবার পর মুগুরু পড়লে কাকা কাকা, আমি জানি ছেলে মেয়ে হয়তো নাচছে, কিন্তু লালন যদি বেঁচে থাকতো তো আর একবার এটা শুনে মরে যেত। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের সময় যে দর্শক শ্রোতা ছিল, এখনকার যে দর্শক শ্রোতা, তাদের ভিতর কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা? পরিবর্তন কি, এখন আমি কৌতুক দিয়েই বলি, যেহেতু আমি কৌতুক করি, আমার কৌতুকটা অত হয় না, কিন্তু আমি ভানু বন্দ্যোপাধ্যায়, আমার বাংলাদেশের খান জয়নুলকে আমি ফলো করেছি। জি জি, এটা ছিল অরিজিনাল। আরেকটা খান জয়নুল হবে না, আরেকটা টেলিসামাদ হবে না, আরেকটা দিলদার হবে না। আবার কাজল, এই দিলদারের জন্য ছবি চলতো। আপনি যে ছবিতে অভিনয় করতেন, কোনো ডায়লগ ছিল না, আপনাকে দেখার জন্য কিন্তু এই ছবি চলতো। দিলদারের কোনো ডায়লগ ছিল না, এসে দাঁড়ালেই মানুষ হাসতো। হ্যাঁ, ও একটা অঙ্গভঙ্গি করলে হাসতো। কিন্তু আজকাল কৌতুক অভিনেতা যারা আছেন, একটু আগে যে বলেছেন এখনকার কৌতুক অভিনেতারা কেমন, হ্যাঁ কথা বলছে ঠিকই, কিন্তু বেশিরভাগ অশ্লীল কথা বলছে। আমরা যেসব কৌতুক করেছি সেগুলো মেসেজ ছিল এবং মানে শিক্ষণীয় কিছু ছিল, শিক্ষা দিয়েছি। এখনকার কৌতুকে সেই শিক্ষা নাই, বেশিরভাগ অশ্লীল ভাষা ব্যবহার করে। এটা আমরা একটু হাঁটি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। আজকে আমরা যে কৌতুকগুলো শুনবো, আপনার প্রিয় দর্শক, আমরা আজকে যে কাজল সাহেবের কৌতুকগুলো শুনবো, একের পর এক চমক আছে। সেই কৌতুকগুলো হয়তো আমরা স্টেজেই শুনবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তো আপনি শেষ কথা আমাদের কি বলবেন? শেষ কথা এটাই বলবো, সবাই হাসুন এবং বেশি বেশি করে হাসুন এবং বাঁচুন, বেশি দিন বাঁচবেন। যারা বেশি হাসতে পারে তারাই কিন্তু বাঁচে। আর একটা কথা, ডাক্তারের কথাই বলি, যে কোনো ডাক্তারের কাছে শুনবেন যে হাসলে কিন্তু লিভার ভালো থাকে, আর যারা অট্টহাসি হাসে তারা একটু দেখাবেন, হ্যাঁ, লাংস পরিষ্কার থাকে। হ্যাঁ, যারা হা 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 করে হাসে তাদের লাংস পরিষ্কার থাকে। হ্যাঁ, প্রতিদিন হাঁটবেন সকালবেলা এবং একটু হাসানোর কোনো বন্ধু সাথে রাখবেন, হাসবেন, বেশি দিন বাঁচবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। সেই মিঠু ভাইকে জানাই আমার রসিক মনের এক রসালো ভালোবাসা। আর বিশেষ করে আশরাফ ভাই, আসলে আমাদের রাজু বাপরে বাপ, কিন্তু সবকিছুই তাকেও অনেক ধন্যবাদ। আর আমার ছোট ভাই শাহিন বারবার ফোন করে আমাকে বলছে, কাজল ভাই আপনাকে আসতে হবে। তো যাই হোক, মাগুরায় একসময় আমি খুব দৌড়দৌড়ি করেছি। আমার বাড়ি ঝিনাইদহ। আমি কিন্তু আলোকদিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেছি, সেকেন্ড ডিভিশনে পাস করে তারপর ঢাকা জগন্নাথ কলেজে। যাই হোক, আমার জীবন কিভাবে চলেছে, এর ভিতরে আমার সংস্কৃতি নিয়ে ফাটাফাটি। যাই হোক, শুধু দর্শক মণ্ডলী, আমার সেই প্রথম ক্যাসেট থেকে একটু শোনাই। 1990 সালে আমি যে ক্যাসেট বের করেছিলাম, হানিফ সংকেত, আমি একসময় ফিতের ক্যাসেট বের করতাম। হ্যাঁ, কৌতুক জগতে তখন এরকমই ব্যাপার ছিল আমাদের। সেই তার থেকে একটু আপনাদের শোনাচ্ছি। আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম। ক্লাস 2 তো 2 বার ঝাড়লাম, ক্লাস 3-তেও 2 বার ঝাড়লাম, মানে ফেল করলাম আর কি। তো আমার মা আমার বাবাকে ডেকে একদিন বলছে, ওগো শুনছ? তো আমার বাবা বলেন, কি বলছো বলো? যে তোমার ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাঁটাই করে দাও, ও এক ক্লাসে 2-3 বার করে ঝাড়ছে। তো আমার বাবা বলেন, না, ও এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকে পাকা পেপে হচ্ছে। তো যাই হোক, ক্লাসে বসে থাকলে এই শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন, এই কাজল ওঠ। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। বলে, স্যার প্রস্ফুটিত বানান করবো? প্রস্ফুটিত, পয়রাবলা সরপুটি ত। ক্লাসের মধ্যে ফাজলামি হচ্ছে না, প্রস্ফুটিত বানান কর। প্রস্ফুটিত। মানে স্যার আমি তো বললাম পয়রাবলা সরপুটি আর ত, প্রস্ফুটিত। শিক্ষক সাহেব
বানান কর ফটকে। বলে স্যার ফটকে ফ করছিস কেন? ফটকে বানান কর। বলে স্যার ফর পা গেছে আটকে ফটকে। শিক্ষক সাহেব বানান কর মালসা, মানে মাটির মালসা, বানান কর মালসা। বলে স্যার মালসা ময়াকার ছেলের সা মালসা। শিক্ষক সাহেব রাইট, তুই স্কুল থেকে বেরো, তুই থাকলি আমরা যা শিখেছি তা ভুলে যাবে। শিক্ষক সাহেব এই কথা বলে আমাকে বের করে দিলেন। তারপর আবার একটু কি মায়া হলো, এই বল ক্লাসের মধ্যে বল, বেয়াদবি করবি না। এই কুদ্দুস উঠে বলছে জি স্যার। তোর জন্ম কি বারে? তা কুদ্দুস বলছে স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বস। রফিক জি স্যার। তোর জন্ম কি বারে? স্যার আমার জন্ম রবিবারে। বস। কাজল জি স্যার। তোর জন্ম কি বারে? তাই বললাম স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হইল? মনে করবেন না, নিছক কৌতুক। এরকম আমি বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলতাম। আসুন, গান বাজনা আজকাল কি হয়ে গেছে। আমরা এই বাংলাদেশেরই গান শুনেছি যেসব ইতিহাসে লেখা আছে। কি সোনার জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে এসব গান। আবার সেই লতা মঙ্গেশকরের গানও শুনেছি। আমাদের মা, দাদি, ঠাকুমা, দিদিমার কণ্ঠেও শুনেছে কি যে বেকারার হ্যাঁ সোয়ে বাহার হ্যাঁ আজা মোরে বালমা তেরা ইন্তজার হ্যাঁ যে বেকারার হ্যাঁ সোয়ে বাহার হ্যাঁ আজা মোরে বালমা তেরা ইন্তজার হ্যাঁ। কি মজা। আর আজকাল মোবাইলে কি দেখছে দেখেন, আর নাচও পাল্টে গেছে, ক্লাসিক ভুলে গেছে, ড্যান্স দেখেন আর গান শোনেন, স্টাইলটা দেখেন। ঢুনলে মাংলে এই ড্যান্সের আগামাতা আপনারা কিছু বলছেন? এই ড্যান্সগুলোর নাম দিয়েছি সাবান মাখা ড্যান্স। এরকমই চলছে আজকাল, ইউটিউবে দেখছে। হ্যাঁ, আমরা সেই সব গান শুনেছি। কি গান? সুন্দরী গো দোহাই দোহাই মন করো না, সুন্দরী গো দোহাই দোহাই মন করো না, আজ নিশিতে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মন করো না। আবার আমার বাংলাদেশি যে গান, আমি রূপনগরের রাজ কন্যা রূপের জাদু এনেছি, আমি রূপনগরের রাজ কন্যা রূপের জাদু এনেছি, ইরান কেরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, টম 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 আমি রূপনগরের রাজ কন্যা। আর এখন গানের গুতো কি জানেন? ডিজে ছাড়া চলে না। আর গুতো দুপ টাক দুপ দুপ টাক দুপ টাক দুপ টাক গানের মধ্যে কদ্দুসের খোঁজ। আর গানের কথা দেখেন কি, মেরে ফটো তোর বাপে হলাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত দুষ্টু জ্ঞান। মেরে ফটো তোর বাপে চালাই অটো, তোর মা চালাই ভ্যান, তুই এত দুষ্টু জ্ঞান। কি কথা। আর এই গুতো চোটে কিছু মনে করবেন না, কবরে জিনেরা ঘুমিয়ে আছেন, চিৎকার করে বলছে আল্লাহ আর একবার তুলে নেও না। এই গুতো এমন গুতো, বিট আর ডিজে, যারা হাত দুর্বল ওখানে যেতে পারে না। শহীদ মন্ডলী,
আসুন, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 3000 দর্শক। রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার, বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত। তো 3000 দর্শক, একটাও হাতে তালি নেই। অবাক হয়ে গেলাম। রুনা লায়লা গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। 3000 দর্শক। হলের লাইটগুলো যখন জ্বললো, তাকে দেখি 3000 দর্শক ঠিকই আছে। কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। একটু জোরে হাতে তালি দেন। থ্যাংক ইউ। এরকম হাতে তালি দিলে শিল্পীরা একটু উৎসাহিত হয়। সেই দশমল্লী সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। আমি যতটুকু দেব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। আমি ছেলেদেরকেও দেব, মেয়েদেরকেও, মানে আনন্দ দেব। সেই দশমল্লী, হ্যাঁ আসুন একটু ছাগলের কথা বলি। সেই অনেক আগের। আর আমার গান একটা খুব বিখ্যাত, সবাই ড্যান্স করছে। কণ্ঠটা যে কার, গেয়েছে কে অনেকে জানে না। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের মানে কেন মিটি মিটাইয়া খাও বাবারে। এটা 2002 সালে আমি গিয়েছিলাম। যাই হোক, আমি 1.5 লক্ষ গান জানি, সব 2 লাইন করে, কিছু মনে করবেন না। এই গানটা আমার। ইদানিং অকৃতজ্ঞ শিল্পীরা যেসব রিমেক করছে, সেদিনকে দেখলাম ফ্যান্টাসি কিংডমে একটি মেয়ে দড়িয়ে এসে এভাবে শিল্পী এসে বলছে হাই, মানে এগুলো একটা অন্যরকম স্টাইল। আর হাওয়াইয়া গান, হাটিয়ালি গান, জসিমউদ্দিনের লেখা, আমাদের কবি জসিমউদ্দিনের কি গান? ও প্রিয় বন্ধু কার জন্ম মোরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও, কয়া যাও রে। স্বামী চলে যাচ্ছে বাণিজ্য করতে, বউ তাই বলছে, যদি বন্ধু যাবার চাও ঘাড়ির গাছা ছুঁয়া যাও রে। অনেক দেখার গান আর কি। সেই মেয়েটি উঠে কিভাবে গাচ্ছে দেখেন, ইংলিশ স্টাইল। বন্ধু কাজল ভুরানি, কোনদিন আসিবেন প্লিজ কয়া যাও। গানের কি অবস্থা করে ফেললেন বোঝেন। এটাই চলছে কিন্তু, প্লিজ, আবার প্লিজ মেরেছে ওর মধ্যে। এইবার দেখেন গামছার জায়গায় কি বলছে, যদি বন্ধু যাবার চাও ঘাড়ির তাওয়াল রেখে যাও। না না, রিমেক করুন, তবে এত বিকৃতি ঘটাবেন না। ইতিহাসে যেসব গানগুলো আছে সেগুলো একটু শান্তিতে থাকতে দেন। শুধু দর্শক বললি না না, কবির লেখা এখন খুব অশান্তির মধ্যে আছে। আমার বাবা একদিন বললেন, আমি অনেক ছবিতে অভিনয় করেছি, বেশ কয়টা, নাইম, শাবনাজ, শাবনূর, মৌসুমী, সালমান শাহ, এদের সাথে বেশ কিছু ছবিতে আমি অভিনয় করেছি। তা টাকার অহংকার একটা ছবি ছিল, ভিলেন রাজীব আমার বাবা হয়েছিলেন। তো ওই ছবিতে আমি 10টা বিয়ে করেছিলাম। কি গর্বের কথা। তবে সিনেমা তো আমার, আসলে বিয়ে আমার একটাই হয়েছে। তো দেখুন, আমার বাবা একদিন আমাকে ডেকে বলছে, কাজল বাবা অনেকদিন ধরে গান বাজনা করলি? বলে হ্যাঁ। অনেক সিনেমায় অভিনয় করলি? বলে হ্যাঁ। অনেক দেশ বিদেশে ঘুরলি? বলে হ্যাঁ, অনেক দেশে ঘুরেছি। এবার বিয়েটা করবি চল। বাবা আমি এখন বিয়ে করতে পারবো না, সবে সিনেমার মধ্যে ঢুকেছি, কত নায়িকাদের সাথে আমার অভিনয় করতে হয়, এখন আমার মানে বিয়ে করলে আমার ডিমান্ড কমে যাবে। আমি মেয়ে দেখে রেখেছি। বাবা আমার গালাগালি দিয়ে হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা কোনটি আমার বউ? বাবা বোঝা, দাদা বুঝো, লাল নীল চেক দিয়া শাড়ি পরা ওইটা করবো। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি
মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চল, আমি যৌতুক নিয়ে ফেলেছি। বাবা করেছো কি? যৌতুক নিয়েছো? তুমি মরে কি হয়ে জন্মাবা জানো? বাবা বলছেন কি? আমি বললাম গরু হয়ে জন্মাবা বাবা, খবরদার যৌতুক নিবা না। চল, বিয়ের পিড়িতে বসলাম, শুভ দৃষ্টির পালা। বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলে। অবশ্য এটা আমার বউয়ের দোষ না, কারেন্টে। আসুন আমি একটু প্যারোডি গান করি, অনেক গান করেছি। হ্যাঁ, যেমন এই গানেরই আমি প্যারোডি করেছি বাংলা। আরে ঘুম আসে না, ভালো লাগে না, আমায় দিয়া দাও দিয়া দাও দিয়া দাও বাজান, আমায় দিয়া দাও দিয়া দাও দিয়া দাও বাজান, আমায় দিয়া দাও দিয়া দাও দিয়া দাও বাজান। যখন বিয়ে করবো তখন করলাম না, এখন কোনো মেয়েদের পছন্দ হয় না, মেয়ের খেলায় রাস্তায় হাঁটা যায় না, বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না। বাড়ির মেয়ে বলে আসুন ছাগলের কথা বলে আমি শেষ করবো। দেখবেন পশুদেরও ভাষা আছে, না জেনে শুনে কোনো পশুদের আঘাত করবেন না। দেখবেন মেঘলা আকাশ, ঘাস খাচ্ছে ছাগল গরু, যদি কানের ভিতরে পানি যায় ওরা বাঁচে না, তাই ঘাস খাওয়া বন্ধ হয়ে গেছে। কি বলে দেখেন, ওর তো খুঁটো পুতা, ও তো বেরোতে পারছে না। মেঘলা আকাশ গুড় 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 ডাকছে, তার মধ্যে কান মান তোমর করে ফেলে দিয়ে এবার বলছে না এই জায়গাতে সুন্দর সুন্দর মানে দেখা যাক। অনেক সময় মেয়েগুলিতে বৃষ্টি হয় না, এবার যখন ছিটে ফুটা পড়া শুরু করলো, ছাগল কি বলছে দেখেন, লং একটা দর্শক মানে ভিজে গেলাম। এবার যখন গপ গপ করে পড়া শুরু করেছে, ওর তো খুঁটো পুতাও তো রতি পাচ্ছে না, বাড়ির মালিক দিক তাকিয়ে বলছে নিয়ে যা, এটা তাই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ওকে, শুভ সন্ধ্যা। ঠিক আছে।